শহর যখন ঘুমের অতল গহ্বরে তলিয়ে যায় তখন কিছু মানুষ জেগে থাকে কেবল টিকে থাকার তাগিদে, আর কিছু আত্মা জেগে থাকে এক অদ্ভুত অতৃপ্ত নেশায়। আমরা মনে করি অন্ধকার মানেই নিস্তব্ধতা, কিন্তু এই অন্ধকারেরও নিজস্ব একটা ভাষা আছে। আজ আমি, সোহাগ ভাই, আপনাদের নিয়ে যাব সেই গলিতে যেখানে জীবন আর মৃত্যু একাকার হয়ে যায়। স্বাগতম গল্পের ভুবন অডিও গল্পে। আমার নাম আরমান। পুরান ঢাকার সেই ঘিঞ্জি গলিতে রতন দাদুর জরাজীর্ণ বাড়িটা ছিল আমাদের আশ্রয়। লোনা ধরা দেয়ালের নোনা গন্ধ আর শ্যাওলা ধরা সিঁড়িগুলো যেন প্রতিদিন আমাদের দারিদ্র্যের কথা মনে করিয়ে দিত। অভাব যখন ক্ষুধার্ত পশুর মতো দরজায় এসে দাঁড়ায়, তখন মানুষ তার সব বাছবিচার ভুলে যায়। আমিও ভুলেছিলাম। পেটের দায়ে কাজ নিলাম সদরঘাট মর্গের সেই পুরনো জং ধরা লাশবাহী গাড়িটা চালানোর। আমি জানতাম না সেই লোহার খাঁচার ভেতরে আমি কেবল মৃতদেহ নয়, বরং নিজের ভাগ্যকেও বন্দী করছি। সেদিন ছিল এক অমাবস্যার রাত। আকাশটা যেন কালো কোনো কাপড়ে মোড়ানো, যেখান থেকে আলো চুইয়ে পড়ার কোনো পথ নেই। সদরঘাট থেকে একটি বেওয়ারিশ লাশ নিয়ে আমি আর আমার ছোট ভাই বিপ্লব মর্গের দিকে যাচ্ছিলাম। ধোলাইখালের সেই নির্জন মোড়টা পার হওয়ার সময় হঠাৎ মনে হলো চারপাশের বাতাসটা জমে বরফ হয়ে গেছে। ইঞ্জিন সচল থাকলেও গাড়িটা যেন কোনো অদৃশ্য ভারে নুয়ে পড়ছে। লুকিং গ্লাসে চোখ পড়তেই আমার শিরা উপশিরা দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। পেছনের সাদা কাফনে মোড়ানো সেই নিথর দেহটা যেন খুব ধীরে, অত্যন্ত সন্তর্পণে উঠে বসছে। বিপ্লবকে তাকাতে মানা করলাম, কিন্তু সারা গাড়িতে তখন এক তীব্র নেশা ধরানো বুনো ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। মর্গের গাড়িতে তো পচন ধরা দুর্গন্ধ থাকার কথা, তবে এই সুগন্ধ কোথা থেকে আসছে? গাড়ি থামিয়ে পেছনে তাকালাম। সবকিছু নিথর, আগের মতোই পড়ে আছে। শুধু কাফনের সেই সাদা কাপড়টা একটু সরে গেছে, যেন কোনো এক জোড়া অদৃশ্য চোখ সেই ভাঁজের আড়াল থেকে আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। ভয়ঙ্কর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঠিক 3 দিন পর বাড়ির মালিক রতন দাদু হুট করে মারা গেলেন। কোনো আত্মীয় নেই, তাই শেষ বিদায়ে আমার সেই অভিশপ্ত গাড়িটাই হলো তার শেষ যাত্রার বাহন। দাদুকে গাড়িতে তোলার পর থেকেই এক অসহ্য মনস্তাত্ত্বিক চাপ আমাকে পিষ্ট করতে শুরু করল। কানে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত খিলখিল হাসির শব্দ। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল এক পৈশাচিক উল্লাস। মনে হচ্ছিল বাতাসের প্রতিটি কণা যেন ফিসফিস করে বলছে, আরমান, আমি একা যাব না রে, আমাকে একা ছেড়ে দিস না। সেই শব্দগুলো আমার মগজের ভেতরে হাতুড়ির মতো বিঁধছিল। বিপ্লব সেই রাত থেকেই জ্বরে বেহুশ। তার কপালে হাত দিলেই মনে হতো কোনো তপ্ত উনুনের স্পর্শ। আমি ভয় পেয়ে চাকরি ছাড়লাম, পুরনো সেই অন্ধকার বাড়ি ছেড়ে পালালাম এক নতুন ঠিকানায়। কিন্তু মুক্তি কি এতই সস্তা? অপরাধ বোধ আর ভয় কি কখনো মানুষকে পিছু ছাড়ে? নতুন বাড়িতে এসেও স্বস্তি মেলেনি। ঘরের কোণে ছায়াগুলো যেন মাঝরাতে দীর্ঘ হতে শুরু করে। একদিন গভীর রাতে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী জলি এক আর্ত চিৎকার করে জেগে উঠল। সে স্বপ্নে দেখেছে আমাদের ছোট উঠানে রতন দাদু সেই চিরচেনা ভাঙা ইজি চেয়ারের বদলে একটা কাঠের দোলনা নিয়ে বসে আছেন। দোলনাটা শূন্য, অথচ দুলছে। দাদু আমাদের অনাগত সন্তানের নাম ধরে ডাকছেন আর আঙুল উঁচিয়ে ইশারা করছেন তার দিকে। সেই শূন্য দোলনার দুলুনি আর দাদুর সেই স্থির দৃষ্টি জলির ভেতরটা কাঁপিয়ে দিয়েছে। আমি জানলার বাইরে তাকালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের বুক চিরে আমি দেখতে পেলাম আমার সেই পুরনো অ্যাম্বুলেন্সটা ঠিক আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। কোনো চালক নেই, কোনো আলো নেই, শুধু পেছনের দরজাটা হাট করে খোলা, যেন কোনো এক যাত্রীকে গ্রহণ করার জন্য সে আজও অনন্তকাল ধরে অপেক্ষা করছে। এখন মাঝরাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন আমি আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই।
মনে হয় আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই পুরনো ছায়াটা। আমি জানি না সেই শূন্য সিটের যাত্রী আসলে কে, আমি, জলি, নাকি আমাদের সেই অনাগত সন্তান যে এখনো পৃথিবীর আলোই দেখেনি। এই অপেক্ষা কি কখনো শেষ হবে, নাকি আমরা সবাই কোনো এক অদৃশ্য মর্গের পথে অন্তহীন যাত্রা করছি? গল্পের এই রহস্য হয়তো কোনোদিন উন্মোচিত হবে না, কিন্তু আপনাদের ভালোবাসার কোনো শেষ নেই। আজকের এই শিহরণ জাগানিয়া গল্পটি যদি আপনাদের মনের দরজায় কড়া নেড়ে থাকে, তবে সোহাগ ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন রহস্যের পথে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। ভালো থাকুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সব সময় আপনার পেছনেই থাকে।